আজকে আমরা অংশীদার গ্রহণ অর্থাৎ অ্যাডমিশন অফ এ পার্টনার এই বিষয়টা আলোচনা করব। অ্যাডমিশন অফ এ পার্টনার। তো এই অ্যাডমিশন অফ এ পার্টনার মানে হচ্ছে একটা নতুন পার্টনার বিজনেসে আসবে, মানে নতুন অংশীদার বিজনেসে নিযুক্ত হবে আর কি, মানে বিজনেসে প্রবেশ করছে আর কি নতুন পার্টনার একজন। ধরো এখানে কীরকমভাবে না, ধরো দুজন একটা ব্যবসা করছে, সেখানে আর একজন নতুন পার্টনার যখন বিজনেসে অ্যাডমিশান নেবে সেটাকেই বলা হচ্ছে অ্যাডমিশন অফ এ পার্টনার। তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক অংশীদারি বা পার্টনারশিপ অনেক বিজনেস আছে, রানিং বিজনেস, সেই সমস্ত বিজনেসগুলো চলছে, অথচ মানে সেই বিজনেসের আরও মানে সম্প্রসারণের জন্যে, আরও উন্নয়নের জন্য, বিজনেসের আরও ডেভেলপমেন্টের জন্য যখন মূলধনের প্রয়োজন হতে পারে বা অন্যান্য কারিগরি বিষয়ের প্রয়োজন হতে পারে, তখন কি করা হয় না, তখন নতুন অংশীদারের প্রয়োজন অনুভব করা হয় এবং তখন মানে এক্সিস্টিং পার্টনারশিপ ফার্মে যারা পার্টনার আছে সকলের সম্মতিক্রমে আমরা নতুন পার্টনার মানে অ্যাডমিশান করাই। তো আজকে আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে আজকে আমি টোটালটাই ভয়েস রেকর্ড করে পড়াচ্ছি, কারণ হচ্ছে আজকে আমি লেকচার মেথডেই পড়াবো। আজকে শুধুমাত্র এই চ্যাপ্টারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব। পরের ক্লাসে আমি যখন অঙ্ক করাবো তখন আমি কিভাবে অঙ্কগুলো হচ্ছে আমি করে দেখাবো বা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেবো করে। আজকে শুধুমাত্র আমি অ্যাডমিশন অফ এ পার্টনার এই বিষয়টা সম্পর্কে আলোচনা করছি। তো বললাম কি যে যেহেতু মানে যখন কোনো পার্টনারশিপ বিজনেস রান করে, এই রানিং পার্টনারশিপ বিজনেসে আমরা দেখেছি যে তার উন্নয়ন, তার সম্প্রসারণ, তার আরও ডেভেলপমেন্ট করার জন্য যখন কোনো অর্থের প্রয়োজন হয় বা মূলধনের প্রয়োজন হতে পারে, অথবা কারিগরি জ্ঞানের প্রয়োজন হতে পারে, বা পরিচালনা করার যে দক্ষতার প্রয়োজন হলে, এই সমস্ত বিষয়গুলো যখন প্রয়োজন অনুভব করে কারবার, তখন কিন্তু আমরা নতুন একজন পার্টনারের অ্যাডমিশনের কথা চিন্তাভাবনা করে থাকি। আমরা করে থাকি মানে এক্সিস্টিং বিজনেসের যারা পার্টনার আছে তাদের সকলের সম্মতিক্রমেই এটা সম্ভব হয় যে একজন নতুন পার্টনারকে বিজনেসে অ্যাডমিশন করানো যেতে পারে। এটা কিন্তু ফার্মের অর্থাৎ পার্টনারশিপ ফার্মের যতগুলো পার্টনার আছে সকলের ঐকমত্যের ভিত্তিতেই এটা হয়ে থাকে। তো এখানে যখনই অ্যাডমিশন করা হচ্ছে নিউ পার্টনারের ব্যাপারটা থাকছে, তখন কিন্তু এক্সিস্টিং পার্টনারশিপ যে ডিড আছে সেটা কিন্তু দেন অ্যান্ড দেয়ার বাতিল হবে। তখন নতুন করে আবার এগ্রিমেন্ট হবে, পার্টনারশিপ ডিড তৈরি হবে, এবং সেখানে যে নতুন পার্টনার আসছে সে কতটা মূলধন আনবে, বা যদি কোনো বিজনেস দেখা যায় যে তার স্বাভাবিক মুনাফার চেয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করছে, ওই বিজনেসে যদি নতুন পার্টনার অ্যাডমিশন করে, অর্থাৎ ওই বিজনেস যেটা রানিং বিজনেস, যেটা মানে বিজনেসটা সোসাইটিতে রান করছে ভালো করে, এবং তার রিটার্নটা কিন্তু নর্মাল রেট অফ রিটার্নের চেয়ে বেশি, সেক্ষেত্রে পার্টনাররা কি করতে পারে না, নিউ পার্টনারকে তাদের মানে নতুন পার্টনার যে আসছে তার মূলধন ছাড়াও, মূলধন তো দিতেই হবে, তার সঙ্গে তাকে মানে গুডউইলের অর্থাৎ সুনামের জন্য তাকে কিছু অর্থ দিতে হবে। সেটাকে বলা হচ্ছে গুডউইল। ওই গুডউইলের জন্য তাকে কিন্তু অতিরিক্ত কিছু অর্থ দিতে হবে। তো এই গুডউইলের যে অর্থটা দেবে, এই অর্থটা আবার কারা পাবে না, গুডউইলের জন্য যে টাকাটা মানে নিউ পার্টনার আনবে, সেই টাকাটা কিন্তু যারা এক্সিস্টিং পার্টনার আছে বিজনেসে, সেই এক্সিস্টিং পার্টনাররা তাদের স্যাক্রিফাইসিং রেশিওতে প্রফিটটা ভাগ করে নেবে। এই প্রফিট নয়, ক্যাপিটালটা, মানে
গুডউইলের যে কন্ট্রিবিউশনটা নিউ পার্টনার করবে সেই টাকাটা কিন্তু পুরনো পার্টনাররা তাদের স্যাক্রিফাইসিং রেশিওতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে স্যাক্রিফাইসিং রেশিও কাকে বলে? স্যাক্রিফাইসিং মানেই হচ্ছে ত্যাগ, ত্যাগ করা। ত্যাগ, বাংলায় ত্যাগ মানে তোমরা অনেক সময় কথা শুনে থাকবে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করা, বা আমি ওর জন্য স্যাক্রিফাইস করলাম এর জন্য, এরকম ধরনের স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ করা। মানে অর্থাৎ এখানে কি না, পার্টনারশিপ বিজনেসে দেখা যাচ্ছে স্যাক্রিফাইস অর্থটা কি না, যেহেতু একটা বিজনেস পার্টনারশিপ ফার্ম রানিং আছে, সেখানে আবার নতুন করে একটা যখন পার্টনার ঢুকছে তখন কি হচ্ছে বলো তো না, যারা এক্সিস্টিং পার্টনার ছিল সেই বিজনেসে যা প্রফিট হচ্ছে ওই এক্সিস্টিং পার্টনাররা তো পেত, কিন্তু যখনই নতুন পার্টনার আসছে তাকে তো একটা মানে প্রফিটের অংশ ছেড়ে দিতে হবে। তাহলে সেটা কারা ছাড়বে? সেটা ছাড়বে এক্সিস্টিং পার্টনার। তাহলে এক্সিস্টিং পার্টনাররা সেই বিজনেসের যে প্রফিট হতো, অর্থাৎ তাদের যে প্রফিট শেয়ারিং রেশিও আছে, সেই রেশিওটা থেকেই কিছু কিছু অংশ নতুন পার্টনারকে দেবে। অর্থাৎ মানে পার্টনারশিপ ফার্মে যারা এক্সিস্টিং পার্টনার অর্থাৎ ওল্ড পার্টনার যারা আছে, তাদের ওল্ড রেশিও থেকে কিছু অংশ নতুন পার্টনারকে দিতে হবে। তাহলে এখানে স্যাক্রিফাইসিং রেশিওটা আমরা কী করে বার করব? ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও, দ্যাট ইজ ইকাল টু স্যাক্রিফাইসিং রেশিও। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও কোনটা না, যেটা মানে নিউ পার্টনার আসার আগে যে প্রফিট শেয়ারিং রেশিওটা ছিল। আমরা ধরো একটা সাধারণ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলতে পারি যে ধরো একটা বিজনেস, এমন একটা বিজনেস চলছে যেখানে ধরো প্রফিট হয়, আর তো দুজন পার্টনার আছে, দেখা গেল 20,000 টাকা প্রফিট হয়। দেখা গেল দুজন পার্টনার যদি ইকুয়াল পার্টনার হয় 10-10 নিতে পারে, 10-10 20,000 টাকা দুজনে প্রফিট নিয়ে নিল। আবার যদি দেখা যায় একজন 15,000ও নিতে পারে, একজন 5,000 টাকাও নিতে পারে, তাদের যে রেশিও থাকবে এরকম রেশিও তো ভাগ হতে পারে। কারণ এই পার্টনারশিপ বিজনেসে যে যেমনভাবে ক্যাপিটাল দেয়, যে যেমনভাবে এই বিজনেসে কাজ করে, সেরকমভাবে তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা তৈরি হয়। তো যাই হোক, এখানে তাহলে আমি যদি বলি ধরো ইকুয়াল পার্টনার, দুজন পার্টনার আছে 10-10 করে দুজনে নেয়, তাহলে এবার ধরো ওই রকম একটা বিজনেসে যদি আবার একজন নতুন পার্টনার ঢোকে এবং তাতে দেখা যায় পরের বছরও যদি 20,000 টাকা প্রফিট হয়, তাহলে কি 3টে ভাগ করতে হবে, বা 25,000 টাকা প্রফিট হলেও 3জনকে ভাগ করতে হবে। তাহলে সেই ভাগটা কোথা থেকে আমরা দেবো? তাহলে এরা তো দুজনে হাফ হাফ পেত, তাহলে নিশ্চয়ই কি বলে, তাহলে নিশ্চয়ই তাহলে হাফ হাফটা কমে যাবে ওদের। এদের যতটা কমবে দুজনের, সেই দুজনের যতটুকু করে শেয়ার ছেড়ে দেবে, সেই দুটো শেয়ারের দুজনের কাছ থেকে একটু একটু করে যেটুকু ছাড়ছে সেই দুটো যোগ করে আমাদের যে নিউ পার্টনার তার প্রফিট শেয়ারিং রেশিও হবে। অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে ত্যাগের অনুপাত, যেটাকে আমরা বলছি ত্যাগ। তাহলে তোমরা এইটুকু জেনে রাখো, স্যাক্রিফাইসিং রেশিও ইকাল টু কি না, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও। এটা আমরা কি করে বার করব, এটা আমরা পরে অঙ্কতে দেখিয়ে দেবো। আজকে আমি থিওরিটিক্যালি তোমাদেরকে বলে দিচ্ছি। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও কি, ধরো দুজনে ব্যবসা করছে, তাদের যে প্রফিট শেয়ারিং রেশিও আছে, ধরো একজনের আছে, যদি ইকুয়াল বলি তাহলে 1-2 হবে, অথবা 1-2 হলেও ইকুয়াল পার্টনার হয়ে গেল, 1-2 আবার এরকমও হতে পারে 1-2, কারো হতে পারে 2-3 আর একজনের হতে পারে 1-3, এটাও হতে পারে একজনের 2-3 একজনের 1-3, অথবা দুজনের ইকুয়াল হতে পারে। তাহলে এরকম জায়গাতে আমরা যখন নতুন পার্টনার আসবে, তাহলে তার যে প্রফিট শেয়ারিং রেশিওটা আমরা তাদের বলে দিচ্ছি, তাকে 1/5 দেবো কি 1/4 দেবো, তাহলে সেইটা যখন দেবো তাহলে সেটা কে কোন অনুপাতে দেবে। মানে ধরো এ বি যদি দুজন পার্টনার থাকে, ধরো এর অংশ আমি বলে দিলাম 1/3 অংশ, 2/3 অংশ, আর বি এর হয়তো ধরা গেল 1/3 অংশ। তাহলে মানে প্রফিট শেয়ারিং রেশিওটা হচ্ছে 2:1, 2:2, A:B, মানে দুজনের রেশিওটা হচ্ছে 2:1। তাহলে একজনের 2/3 একজনের 1/3। এবার এখান থেকে সি, ধরো এই বিজনেসে যদি সি অ্যাডমিট করে, তাহলে নিশ্চয়ই এ আর বি এর 2:1 থাকবে না, তাহলে কমে যাবে। তাহলে সেই যতটা কমবে, তাহলে কে কতটা দিচ্ছে, এ কতটা দিচ্ছে, বি কতটা দিচ্ছে। তাহলে এ এর আছে 2/3, বি এর আছে 1/3,
তাহলে এ যতটা দেবে 2/3 থেকে মাইনাস করে দেবো ততটা অংশ, তাহলে যেটা বেরোবে সেটা এর স্যাক্রিফাইস হবে। আবার বি এর আছে 1/3, তাহলে বি যতটা দেবে তাহলে 1/3 মাইনাস ততটা, তাহলে যতটা থেকে যাবে সেটা বি পাবে, সেটা সি পাবে। তাহলে সি এর এ থেকে কিছুটা অংশ পাচ্ছে, বি এর থেকে কিছুটা অংশ পাচ্ছে, তাহলে এ থেকে যেটা পাচ্ছে প্লাস বি এর থেকে যেটা পাচ্ছে দুটো যোগ করলে আমরা সি এর অংশ পেয়ে যাব। আর এর নিউ প্রফিট শেয়ারিং রেশিও কোনটা হবে? এর ধরো 2/3 আছে, তাহলে 2/3 থেকে যতটা দেবে মাইনাস করে যেটা পড়ে থাকবে সেটা নিউ প্রফিট শেয়ারিং রেশিও পেয়ে যাবে। বি এরও একই রকমভাবে পাবো। আর সি এর তো পেয়েই যাচ্ছি দুটো যোগ করে গেলে, তাহলে তিনটে একসঙ্গে যোগ করে দিলেই সেটা নিউ প্রফিট শেয়ারিং রেশিও হয়ে গেল। এবার এই নিউ প্রফিট শেয়ারিং রেশিও পেয়ে গেলাম, আর ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও তো দেওয়াই থাকছে, তাহলে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও মাইনাস নিউ প্রফিট শেয়ারিং রেশিও করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। এটা আমরা অঙ্ক করার সময় আরও ক্লিয়ার করে বলে দেবো, কোনো ব্যাপার নয়, এগুলো খুবই সোজা জিনিস। এগুলো তোমরা অঙ্ক করার সময় আমি তখন আরও ভালো করে বুঝিয়ে দেবো তোমাদের। এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে হচ্ছে। আর একটা জিনিস বলি যে এটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। এই স্যাক্রিফাইসিং রেশিওটা কোথায় কাজে লাগে না, যখন কোনো বিজনেসে কোনো মানে নর্মাল প্রফিটের চেয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করে কোনো বিজনেস, তখন যখন যে নতুন পার্টনার আসবে তার কাছ থেকে গুডউইলের টাকা পুরনো পার্টনাররা ক্লেম করে, সেই টাকাটা ওই নতুন মানে পুরনো পার্টনাররা তাদের মধ্যে ভাগ করে নেয় স্যাক্রিফাইসিং রেশিওতে। এইটা গেল। আর হচ্ছে কি দেখো, মানে অ্যাডমিশন অফ এ পার্টনার যখন হয় কোনো বিজনেসে, যখন নিউ পার্টনার কোনো বিজনেসে অ্যাডমিট করে তখন আমাদের বিজনেসের কতগুলো বিষয়ে সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে। যেমন কি ঘটে বলো তো? যেমন প্রথম হচ্ছে যে তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, কারণ তাদের আগের যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল সেই প্রফিট শেয়ারিং রেশিওটা পাল্টে যাবে। পাল্টে গিয়ে মানে এ বি ছিল, হয়তো সি এলো, তাহলে এ ইজ টু বি ইজ টু সি, তাদের যেটা হবে সেটা নিউ প্রফিট শেয়ারিং রেশিও হবে। তাহলে প্রফিট শেয়ারিং রেশিও পাল্টে যাবে। আর নতুন যে অংশীদার, নতুন যে পার্টনার, সে মূলধনে ক্যাপিটালও আনবে, ক্যাপিটাল আনতে হবে তাকে, তাদের পার্টনারশিপ ডিডে যেভাবে এগ্রিমেন্ট করা থাকবে সেইভাবে সে ক্যাপিটাল আনবে, প্লাস গুডউইলের যে ভ্যালুয়েশন বার করা হবে আমাদের অঙ্কের ক্ষেত্রে, সেখানে গুডউইলের যা মূল্য বেরোবে সেই মূল্য অনুপাতে তাকে মানে কন্ট্রিবিউশন অফ গুডউইল, তার জন্য একটা পয়সা আনতে হবে, টাকা আনতে হবে তাকে। আর হচ্ছে এখানে আরেকটা কী হবে বলো তো, আরেকটা মেজর যেটা চেঞ্জ সেটা হচ্ছে আমাদের পার্টনারশিপ ফার্ম যেটা রানিং আছে সেই বিজনেসের সমস্ত অ্যাসেটের আমরা ভ্যালুয়েশন করব। কারণ ওই পার্টনার যখন এই বিজনেসে অ্যাডমিট করছে তখন করার আগে তো ওই সম্পত্তিগুলো দুজনের মধ্যেই ছিল, তাহলে এখন যখন ওই পার্টনার ওই বিজনেসে অ্যাডমিট করছে তখন আবার নতুন পার্টনার হয়ে যাচ্ছে, সেই জন্য সেই অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলোর একটা রিভ্যালুয়েশন করতে হবে, অর্থাৎ পুনর্মূল্যায়ন করতে হবে অ্যাসেটগুলো এবং লায়াবিলিটিসগুলো। কারণ কি দেখা যাবে যে 10 বছর আগে ব্যবসাটা শুরু করেছে, 20 বছর আগে ব্যবসা শুরু করেছে, 5 বছর আগে ব্যবসা শুরু করতে পারে, তাহলে 5 বছর আগে যে সম্পত্তির মূল্য ছিল সেই সম্পত্তিগুলোর অ্যাট প্রেজেন্ট তার মূল্য একটা মূল্যায়ন করে করতে হবে সেই সম্পত্তিগুলোর, তা সেটাকেই আমরা বলছি রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন করার মাধ্যমে আমরা সমস্ত সম্পত্তি এবং সমস্ত দায়ের একটা পুনর্মূল্যায়ন করা হবে। পুনর্মূল্যায়ন করার ফলে আমাদের দেখা যাবে যে ব্যবসার যে লাভ মানে রিভ্যালুয়েশনের যে লাভ বা লোকসান যাই হোক না কেন সেইটা কিন্তু পুরনো পার্টনারদের মধ্যে তাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এবার এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তাহলে আর কি হবে, যে সম্পত্তি এবং দায়ের পুনর্মূল্যায়ন হবে। আর এখানে আমার মানে পুরনো পার্টনারশিপ ফার্মের ব্যালেন্স শিটে যদি কোনো অ্যাকুমুলেটেড কোনো প্রফিট বা কোনো লস থাকলে সেই প্রফিট এবং লসগুলো পুরনো পার্টনারদের
অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে। এই বিষয়টা মেন বিষয় আছে, এই কটা বিষয়। আর অঙ্ক করার আগে এইগুলোই আমাদেরকে জানতে হবে। আর যে বিষয়গুলো জানতে হবে যেগুলো হচ্ছে তোমার, যে ধরো সম্পত্তি ও দায়ের যে মূল্যায়ন বলছি, এই মূল্যায়নগুলো আমরা কিভাবে করব। দেখো আমাদের কতগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমরা জানি, যে যেমন ধরো সম্পত্তি আমরা জানি অ্যাসেট এবং লায়াবিলিটিসের রিভ্যালুয়েশন করার সময় আমরা কিভাবে এগুলো রিভ্যালুয়েশন করব। দেখো সম্পত্তি, আমি একটা করে ধরি, সম্পত্তির মূল্যায়ন হচ্ছে, মানে মূল্যায়ন মানে হচ্ছে রিভ্যালুয়েশন করা। রিভ্যালুয়েশন মানে হচ্ছে পুনর্মূল্যায়ন। রিভ্যালুয়েশন করা মানে ওদেরকে প্রেজেন্ট ভ্যালুতে এনে তার মূল্যায়ন করতে হবে, দ্যাট ইজ রিভ্যালুয়েশন। তাহলে দেখো সম্পত্তির মূল্য যদি বাড়ে তাহলে লাভ হবে। তাহলে সম্পত্তির মূল্য বাড়ার সাথে সাথে আমরা একটা জার্নাল করব কি না, যে কোনো অ্যাসেটের মূল্য যদি বাড়ে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন ফর ইনক্রিজ ইন দ্য ভ্যালু অফ অ্যাসেট। যদি কোনো সম্পত্তির মূল্য বাড়ে, ইন কেস অফ ইনক্রিজ অফ এনি অ্যাসেট, দেয়ার উইল বি কী হবে না, একটা এন্ট্রি হবে, সেটা এন্ট্রিটা কী হবে না, অ্যাসেট বাড়ছে, অ্যাসেট ডেবিট হবে, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে অ্যাসেট মানে কি, যে অ্যাসেট, ধরো বিল্ডিং আছে, বিল্ডিংয়ের মূল্য যদি বাড়ে, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ধরো ল্যান্ড বাড়লো, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ফার্নিচার বাড়লো, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তার মানে কি, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট মানে কি, যে অ্যাসেটটা বাড়ছে সেই অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। একই রকমভাবে যদি আমরা উল্টো বলি, যদি অ্যাসেটের মূল্য কমে যায় তাহলে কী হবে, উল্টো জার্নাল হবে। উল্টো মানে কি, অ্যাসেটের মূল্য কমে যাচ্ছে, লস হচ্ছে, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। যে অ্যাসেট কমবে, যদি মেশিনারির মূল্য কমে যায় তাহলে হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। বিল্ডিংয়ের মূল্য কমে গেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং। এইভাবে আমরা এন্ট্রিগুলো করব। আর এইটা হচ্ছে মেন, এই দুটো এন্ট্রি আমার অ্যাসেট সংক্রান্ত লাগবে। এবার তোমরা অনেক বইতে দেখবে অসংখ্য এন্ট্রি করা আছে, একবার বলা আছে ল্যান্ড বাড়ছে, একবার বলছে বিল্ডিং বাড়ছে, একবার বলছে ফার্নিচার বাড়ছে। এই যে অসংখ্য এইভাবে জার্নালগুলো করছে, এইগুলো তোমরা কনফিউশনে পড়ে যাবে। কিন্তু আমি একটা কথা বলবো, শুধুমাত্র সম্পত্তি বাড়লে, যদি সম্পত্তির মূল্য বাড়ে রিভ্যালুয়েশনের সময়, তাহলে সম্পত্তি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। একটা জিনিস মনে রাখবে, এবার সম্পত্তির মূল্য যদি কমে যায় উল্টো জার্নাল করো, রিভার্স এন্ট্রি, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। একই রকমভাবে আমরা লায়াবিলিটিস করব। লায়াবিলিটিসের মূল্য বাড়লে কী হবে, লায়াবিলিটিসের মূল্য বাড়লে কম মানে ক্ষতি হবে, তাহলে আমার কী হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটিস অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটিস অ্যাকাউন্ট। আর দায়ের মূল্য যদি কমে যায়, লাভ হবে, তাহলে আমরা করব লায়াবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এই হচ্ছে মেন অ্যাসেট এবং লায়াবিলিটিস বাড়া কমার একটা এন্ট্রি, মানে দুটো করে এন্ট্রি হয়ে গেল। আর আরও কিছু থাকে, আনরেকর্ডেড কিছু ব্যাপার থাকে। দেখো আনরেকর্ডেড অ্যাসেট যদি থাকে, তাহলে আনরেকর্ডেড অ্যাসেট মানে কি, সম্পত্তি আছে অথচ আমাদের কাছে রেকর্ড ছিল না, মানে এটা লটারি পাওয়ার মতো, তাই না? হঠাৎ করে তুমি দেখা গেল যে তোমার বাবা কোনো একটা জায়গায় একটা মানে বড় টাকা রেখে গেছে, মানে সম্পত্তি, সেটা ল্যান্ড হতে পারে, বিল্ডিং হতে পারে, বা অন্য কোনো টাকা হতে পারে। তাহলে সেই রকম কিছু হয়ে গেলে কী হবে বলো তো, তাহলে আমার লাভ হয়ে যাচ্ছে। আনরেকর্ডেড মানেই হচ্ছে, আনরেকর্ডেড অ্যাসেট হলে তাহলে সেখানে লাভ হচ্ছে। সেই জন্য তো সেখানে আমরা করব কি, অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, আনরেকর্ডেড অ্যাসেট, যেটা অ্যাসেটের নাম নিশ্চয়ই তখন প্রকাশ হবে, তখন অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। আর আনরেকর্ডেড যদি লায়াবিলিটিস হয় তার উল্টো হবে, বাঁশ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তোমার লস হয়ে যাবে, কারণ বাবা যদি বড় একটা লায়াবিলিটিস রেখে দেয় তাহলে সেখানে তোমাকে কী হবে, তোমাকে লায়াবিলিটিস দিতে হবে, তাহলে সেখানে লাভ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে বলো তো, লস হবে। সেই জন্য আমাদের হবে যে liabilities account debit revaluation account debit to liabilities।
আনরেকর্ডেড লায়াবিলিটিস হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটিস হবে, যে লায়াবিলিটিস আছে। এইবারে দেখো, এই যে আমি একটা একটা করে জার্নাল বললাম, একটা অ্যাসেট বাড়লে, একটা অ্যাসেটের মূল্য কমলে, একটা লায়াবিলিটিসের মূল্য বাড়লে, একটা লায়াবিলিটিসের মূল্য কমলে, একটা আনরেকর্ডেড অ্যাসেট হলে, আর একটা আনরেকর্ডেড লায়াবিলিটিস হলে, এই 2, 2, 4, 6টা এন্ট্রি মেন। এইবারে এই যে আমরা একটা অ্যাকাউন্ট করলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা এবার আমরা দেখব লাভ না লোকসান হচ্ছে। যদি রিভ্যালুয়েশনে প্রফিট হয় তাহলে আমরা ওই প্রফিটটা পার্টনারদের ক্যাপিটালে ট্রান্সফার করে দেবো। কারা পাবে? পুরনো পার্টনাররা। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর যদি আমার লস হয় তা সেই লসটাও কিন্তু পুরনো পার্টনারদেরকেই নিতে হবে। তাহলে এর জন্য এন্ট্রি হবে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। এই হচ্ছে মেন থিম। আমি অ্যাডমিশন অফ নিউ পার্টনারের যে পড়ালাম, এইটাই হচ্ছে অঙ্কর মূল থিওরি ম্যাটারটা আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। আগামী ক্লাসে আমি তোমাদেরকে অ্যাডমিশনের অঙ্ক করে দেখাবো কিভাবে অঙ্কগুলো হয় এবং কিভাবে প্রফিট শেয়ারিং রেশিওগুলো আমরা বার করব, স্যাক্রিফাইসিং রেশিও কীভাবে বার করব, আচ্ছা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কীভাবে করাবো, এগুলো আমি পরের ক্লাসে করে দেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আমি রাখলাম। ঠিক আছে, তোমরা তাহলে এগুলো একটু ভালো করে দেখে নেবে। যে কোনো তোমাদের যদি থিওরি বই থাকে সেই বইটা তোমরা একটু পড়ে দেখে নেবে। হ্যাঁ, মানে যে কোনো বই, থিওরি যদি বই থাকে এগুলো একটু দেখবে। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে, ওকে।